এই যেমন গত 18ই জানুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে একটা দরবার হলো, সেনা দরবার হলো, আবার একটা অফিসার্স অ্যাড্রেস হলো। সেই অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার অফিসারদের উদ্দেশ্যে কথা বললেন, দরবারেও আলাপ হলো। তো এই দরবার এবং অফিসার্স অ্যাড্রেসে মোটামুটি ঢাকায় যারা ছিলেন তারা যোগ দিয়েছেন ফিজিক্যালি, আবার অনলাইনে সারা বাংলাদেশ থেকে অনেকে যোগ দিয়েছেন। তো এখানে কি আলাপ হলো? আগে একটা দরবার হলে বা অফিসার্স অ্যাড্রেস হলে আমরা খুব আগ্রহী হতাম কি আলাপ হলো, সেটা আবার ইনফরমেশন কালেক্ট করবার জন্য আমার কিছু পরিচিত লোক আছে, তাদের একটু আগেই অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতাম। তো এইবার আর কেউ কোনো আগ্রহ দেখায়নি, এবং আগ্রহটা মানে আপনারা হয়তো কোনো মিডিয়ায় পেয়েছেন কিনা, আই ডোন্ট নো, কোনো ইউটিউবারের কাছে শুনেছেন কিনা। তো এটা নিয়ে আবার আর্মির মধ্যে একটা রিয়াকশন হচ্ছে যে ওয়াকার চেয়েছিল এটা নিয়ে আলোচনা হোক। তো পরবর্তীতে সে তার পিআর টিমকে বলেছে যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূল মাধ্যমে যেন একটু আলোচনা হয়। কিন্তু কি আলোচনা হবে? এইখানে উনি আলোচনা করেছিলেন বেসিক্যালি যে নির্বাচনটা যে হবে সেইখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন যেন অবাধ এবং নিরপেক্ষ হয় সেজন্য ভূমিকা রাখতে হবে। এটা ইনশিওর করতে হবে যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে নিরাপদে গিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে আবার নিরাপদে বাসায় ফিরে আসতে পারে। তো এইটা শুনে আমার এক সাংবাদিক বন্ধু বললেন, তাহলে তো এবার আর নির্বাচন সুষ্ঠু হইল না ভাই। আমি বললাম কেন? উনি তো বললেন সুষ্ঠু হবে, ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, ফিরে আসবে। বললো এইটাই তো সমস্যা। জেনারেল ওয়াকার খান যখন যেটা বলেন ঘটনা তার উল্টো হয়। যেমন 5ই আগস্ট আপনাদের মনে আছে, তিনি সে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল আপনাদের জান মালের দায়িত্ব আমি নিলাম। তো তারপরে জান মালের দায়িত্ব আপনারা দেখছেন, সারা দেশ মবের হাতে জিম্মি হয়ে গেছে। মব সন্ত্রাস, মব সন্ত্রাস, মব সন্ত্রাস, আর্মি কোথাও নাই। তিনি বললেন বিডিআর নিয়ে তদন্ত করা যাবে না, ফুল স্টপ। বিডিআর এর তদন্ত রিপোর্ট একটা মন গড়া রিপোর্ট দিয়ে দিল। তিনি আরো অনেক কিছু বলছেন, 31শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। ইলেকশন হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। তিনি বলেন এক কথা, তিনি নিজেও জানেন যে হি ডাজন্ট মিন দ্যাট। সে নিজে এগুলো বলে আমাদের লাভ দেওয়ার জন্য। তার যে এই স্বভাব, তাকে যারা সেনাবাহিনীতে চেনে অনেকদিন ধরে, তার এই স্বভাবের কথা সবাই জানে। সে হলো নাটক করে, মানে আপনি যা শুনতে চান আপনাকে সেই কথাটা বলবে, কিন্তু ওর মনের মধ্যে এক কথা থাকে। প্রচন্ড স্বার্থপর একটা মানুষ। এই যে নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের বলছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে, ঠিক তখনই জামাতে ইসলাম কিন্তু ডক্টর ইউনূসকে গিয়ে বলেছে যে নির্বাচনী কেন্দ্রে তারা সেনাবাহিনীকে চায় না। কেন চায় না? আমি সহ আমরা অনেকেই বলেছি, এবং এটা প্রমাণও আছে যে জেনারেল ওয়াকার জামাতি, সে ছাত্র জীবনে শিবির করতো বলে শোনা যায়, এবং পরবর্তীতে তার ক্যারিয়ারে সে জামাতের পারপাস সার্ভ করছে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে আজমি স্যারের, সে তার স্যার আজমি স্যারের খুবই ঘনিষ্ঠ। আজমি স্যারের কথা মতো এই আর্মিদের আইসিটিতে সে অ্যালাউ করলো। তো সব মিলিয়ে তার এই জামাতি অবস্থান, অথচ জামাতি ইসলাম আজকে ডক্টর ইউনূসকে গিয়ে বলছে যে সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রে না থাকে। কেন এরকম হলো? জামাত কেন এই ওয়াকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? এইটা ইন্টারেস্টিং। এটা এই জামাতের একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমার একটা সূত্রের যোগাযোগ আছে, আমি মাঝে মধ্যেই বলেছি, আমি সেই সূত্রের মাধ্যমে কিছু খবর পাই। তো এই কারণে জামাতের কাছে সর্বশেষ যে খবর যে জেনারেল ওয়াকার পল্টি খেয়েছে। জেনারেল ওয়াকার কি পল্টি খেয়েছে? জেনারেল ওয়াকার এখন আর জামাতকে ক্ষমতায় নেবার ব্যাপারে আগ্রহী না। অথচ দেখেন পাকিস্তান থেকে যতগুলো উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বাংলাদেশে এসেছে সবাই ওয়াকারকে বলে গেছে আসন্ন নির্বাচন যদি হয় তাহলে জামাতকে যেন ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করে, এবং সে কিন্তু কথাও দিয়েছে যে সে জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে। কিন্তু সেই ওয়াকার হঠাৎ পল্টি খেয়েছে। তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে শোনা যায়, এবং তারেক রহমানের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে মানে জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 2027 পর্যন্ত জেনারেল ওয়াকারের যে রেগুলার টার্ম, সেই টার্ম পর্যন্ত সে সেনাপ্রধান থাকবে। এবং এটি জানার পর জামাত ইসলাম কিন্তু ক্ষুব্ধ হয়েছে, এবং তাদের একজন বললেন যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে। অর্থাৎ শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন, এবং শেখ হাসিনার পারিবারিক আত্মীয় সে। সব কিছুকে সে মানে পুরা চোখ উল্টায় দিছে এগুলো সত্ত্বেও। এবং যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, সে যে আমাদের সাথে করবে না সেটা আমরা সবসময় কেয়ারফুল ছিলাম। আমরা এর আগে তাকে মুনাফেকও বলেছি, এবং সে কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেটা প্রমাণ করেছে।
এমন কোন গোয়েন্দা সংস্থা নেই যারা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানানোর ব্যাপারে আপত্তি তোলেনি। বিদেশি দেশি সব গোয়েন্দা সংস্থা, ইভেন সেনাবাহিনীর ভেতর থেকেও যে গোয়েন্দা ইনফরমেশন, সেইখানে শেখ হাসিনাকে বলা হয়েছিল জেনারেল ওয়াকারকে যেন সেনাপ্রধান না করা হয়। সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন এবং জেনারেল ওয়াকার 2 মাসও লাগেনি শেখ হাসিনাকে তার প্রতিদান দিয়েছেন। এবার সে জামাতের সাথে পোল্টি খেয়েছে এবং গত সপ্তাহে আপনারা দেখেছেন ফেসবুকে একটা, যে বর্তমান যে সেনাবাহিনীর সিজিএস ছিলেন এই 21 তারিখ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর পূর্ব মানে পিআরএল ছুটিতে গেছেন। তো সেখানে একজন সিএস হবে, তো শোনা গেল যে আর্ম ফোর্সেস এর স্পেশাল স্টাফ অফিসার কামরুল তিনি সিজিএস হবেন এবং বর্তমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছেন লেফটেন্যান্ট জেনারেল ফজুর, তিনি পিএসও হবেন। কিন্তু এই যে এটা হবেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলও চেয়েছিলেন যে কামরুল, লেফটেন্যান্ট জেনারেল কামরুল সিজিএস হোক, লেফটেন্যান্ট জেনারেল ফজুর পিএসও হোক, কিন্তু এটা শেষ মুহূর্তে ওয়াকার থামিয়ে দিয়েছেন। ওয়াকার বলেছেন ইলেকশনের আগে এই চেঞ্জটা হলে মানুষ কি বলবে, এখন ধুনফুন বলেছে। কিন্তু মূল কথা হলো যে কামরুল সম্প্রতি একটু মানে তার পারিবারিক ভাবে বিএনপি হলেও সে একটু জামাত ঘেঁষা হয়ে গিয়েছিল, পাকিস্তানের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, ফজুরও তাই। তো কামরুল ফজুর যদি বেটার পজিশনে আসে তাহলে সেটা জামাতকে উপকৃত করবে, এই কারণে এটি ঠেকিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকার এবং এদের পরিবর্তে একটু অপেক্ষাকৃত জুনিয়র, যিনি বর্তমানে বিদেশে পোস্টেড মধ্যপ্রাচ্যে, তাকে এনে সিজিএস করার চেষ্টা করা হচ্ছে বলে আমাদের সূত্র মারফত জানতে পেরেছি। তো এই হলো আমাদের জেনারেল ওয়াকার খান। তিনি তার এই পোলটি এবং তিনি জামাতের সূত্রটাই বললো যে এই শেখ হাসিনার সরকারের যে পতনের জন্য সে নাকি প্রচুর টাকা খেয়েছে এবং সে এতটা স্বার্থপর যে নিজের স্বার্থের কারণে সে যে কারোর সাথে চোখ উল্টা দিতে পারে, যে কোনো সময় পোলটি খাইতে পারে এবং টাকা দিয়ে তাকে কেনা যায়। বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা নির্বাচনে একের পর এক চমক জাগাচ্ছেন। হাঁস মার্কা পেয়েছেন এবং হাঁস ধান খেয়ে নিচ্ছে, এরকম মজার মজার প্রসঙ্গ সামনে নিয়ে আসছেন যখন, তখন মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির যে জোটের প্রার্থী জমিয়তে উলামের প্রার্থীকে তারা মনোনয়ন দিয়েছে এবং সেই এলাকায় একদিন আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সফরও করেছেন, সেই এলাকায় জোটের পক্ষে ভোটও চেয়েছেন। কিন্তু রুমিন ফারহানার অ্যাক্টিভিটিস এবং তার জনপ্রিয়তা গণমাধ্যমে যেভাবে উঠে আসছে এবং গতকালকে যে চটকদার মন্তব্য করেছেন হাঁস ধান খেয়ে নেয়ার যে মন্তব্য, সেটা দিয়ে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত বিএনপি এই আসনটা হারাতে চলেছে। কি ছিলাম বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানার কথা, যিনি এবারে স্বতন্ত্র নির্বাচন করছেন দলীয় মনোনয়ন না পেয়ে এবং তিনি হাঁস মার্কায় নির্বাচন করছেন। কিন্তু নির্বাচনের এরই মাঝে একাধিকবার তিনি শোকজও খেয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বেশ রূঢ় আচরণ করেছেন। এই ব্যাপারগুলো দেখেছি এবং ব্যাপারগুলো খুবই ভাইরাল হয়েছে। গতকালকে তিনি যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা মন্তব্য। কালবেলা এই খবরটা তুলে আনছে, কালবেলার শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে রুমিন ফারহানা, অর্থাৎ তিনি যে ধান চাষ করে রেখেছেন সেই ধান তার হাঁস, তার পালা হাঁস খাবে। তিনি এটা যে বিএনপিকে ব্যঙ্গ করলেন, বিএনপির ধানের শীষের মার্কা কিংবা ধানের শীষের প্রার্থী তাদেরকে যে ব্যঙ্গ করলেন, যদিও সেখানে ধানের শীষের প্রার্থী নেই, সেটা একেবারে নিশ্চিত। কি বলছেন তিনি? গতকাল সন্ধ্যায় তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইলে একটি পথসভায় অংশগ্রহণ করেন। সেই পথসভায় এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে সেজন্য ভোটারদের কেন্দ্র পাহারা দিতে হবে, কোনো শিয়াল যেন একটা হাঁসও চুরি না করে। মূলত এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীরও প্রতীক নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের 300 এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। বিশাল কথা বলেছেন, 300 এমপির বিরুদ্ধে তিনি একা লড়াই করতে চান। তিনি বলেন বিগত 15 বছর হাল চাষ করে বীজ দিয়ে ধান লাগিয়েছেন, অথচ ফসল কাটার সময় সবই মরুভূমি। তার হাঁস প্রতীকী সেই চাষ করা ধান খাবে। কি ভয়াবহ কথা! তিনি বলেছেন গত 15 বছরে আমি চাষ করেছি, বীজ দিয়েছি, সার দিয়েছি, জমিতে ধান উৎপাদন করেছি, যখন ধান পেকেছে তখন কাটতে যেয়ে দেখছি ধান আর নাই, ধানের ক্ষেত মরুভূমি, কিন্তু আমার পালা হাঁস
ওই ধানই খাবে, ওই ধান খেয়েই বেঁচে থাকবে, ওই ধান খেয়েই শরীর মোটা তাজা করবে। তিনি এ সময় আশ্বাস দেন নির্বাচিত হলে আগামী 5 বছরে 2 উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়বেন। এটা বোধহয় সম্ভব নাও হতে পারে, কারণ তিনি যদি নির্বাচিত হন এবং বিএনপি জোট যদি ক্ষমতায় যায়, তিনি যদি নির্বাচিত হওয়ার পরে বিএনপিতে আবার যোগদান করতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলছে স্বতন্ত্র প্রার্থীরা কিংবা সরকারের বিরোধী দলের প্রার্থীরা এলাকার উন্নয়নের জন্য তেমন কোনো বরাদ্দই পান না। ওই রেগুলার এমপিদের যে একটু আধটু বরাদ্দ ওইটুকুই পান। কোনো উন্নয়ন, বিশাল উন্নয়ন করা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কিংবা বিরোধী দলের প্রার্থীর পক্ষে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে রুমিন ফারহানা, আমার কেন যেন মনে হয় যে রুমিন ফারহানা এখানে যদি জিতে যান তাহলে তিনি আবার বিএনপিতে ব্যাক করবেন এবং তাকে বিএনপিতে ব্যাক করানো হবে, কারণ তার মতো নেত্রী অবশ্যই বিএনপিতে প্রয়োজন। এই মুহূর্তে বিএনপিতে কিন্তু ভয়েস নেই তেমন। রুমিন ফারহানা একটা বড় ভয়েস ছিলেন। আমার মনে হয় যে বিএনপির বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যে সব থেকে উচ্চ কণ্ঠ যার ছিল তিনি কিন্তু রুমিন ফারহানা, যাকে বিএনপি মাইনাস করতে এতটুকু দ্বিধা করেনি জোটের রাজনীতির কারণে। সেটা অন্য কোনো কারণও থাকতে পারে, তিনি বিএনপির ভেতরে নেতাদের কাছে আপন না হতে পারেন, সেটা তাদের রাজনীতির ব্যাপার। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2-এর যে লক্ষণ দেখা যাচ্ছে এবং তিনি যেভাবে ক্যাম্পেইন করছেন, মানে তার হাঁস যেন শিয়ালে খেয়ে না নেয়। এই শিয়াল বলতে তিনি কোন রাজনৈতিক দলকে বোঝাচ্ছেন, কাকে ইঙ্গিত করছেন? তার হাঁস তার চাষ করা ধান খেয়েই বেঁচে থাকবে, এটা দিয়ে তিনি যে বিএনপিকে খোঁচা দিচ্ছেন, ব্যাপারগুলো একটা মানে একেবারে পরিষ্কার। এবং এই ব্যাপারগুলো প্রমাণ করে যে এই ধরনের ভোকাল একটা বড় রাজনৈতিক দলে বেশ কয়েকজন দরকার, যে ভোকালটা বিএনপি হারিয়ে ফেলেছে। হয়তো বিএনপি ভেবেছে এই ভোকালটা থাকার চাইতে না থাকাই ভালো। তিনি যেভাবে কথা বলছেন, এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়, হাঁসে ধান খায় নাকি হাঁস খেজুর গাছের নিচে চাপা পড়ে, এরকম একটা পরিস্থিতি তো রয়েছে। এবং তিনি এই মন্তব্যগুলো তখন করছেন যখন বিএনপি বেশ চাপে রয়েছে বলে মনে হচ্ছে। কারণ গতকালকেই চরমোনাই পীরের বড় ভাই মুফতি রেজাউল করিম, তিনি বিএনপিকে ইঙ্গিত করে একটা মন্তব্য করেছেন যেটা বিএনপির ইমেজের জন্য নির্বাচনে নেগেটিভ হতে পারে।